কিছু অপ্রাপ্তির পরেও অন্তর্বর্তী সরকারে আস্থা আছে সাধারণ মানুষের, বললেন তারেক রহমান। শহীদ ও আহতদের সঠিক মূল্যায়নের দাবি। সংবিধান সংস্কারে আইনি কাঠামো নেই অন্তর্বর্তী সরকারের, বললেন অ্যাটর্নি জেনারেল। নতুন সংবিধান কেনার সিদ্ধান্ত রাজনৈতিক সমঝোতায়। জুলাই অভ্যুত্থানে কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারই প্রধান চ্যালেঞ্জ। Young people came up with right at the killing fields. There was no designer, there was no central planning, and nobody was funding it. এভিয়েশন হাব তৈরির নামে 1.5 দশকে দেশের আকাশ বাণিজ্যে লুটপাট, বাজারে দখল নিয়েছে বিদেশি এয়ারলাইন্স। আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাইম আবির। জনগণের আস্থা ধরে রাখতে হলে বাজার নিয়ন্ত্রণ সহ অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্টের শহীদ ও আহতদের সঠিক মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক কাউন্সিলে তিনি এই কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ গঠনের পাশাপাশি ব্যবসা খাত প্রসারী হবে মূল লক্ষ্য। আর জানাচ্ছেন মাঝার মাহবুব। 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকেই দলের সাংগঠনিক পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি। দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সক্রিয় হয়েছে পেশাজীবী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী গ্রহণযোগ্য রাজনৈতিক সরকার গঠন করতে হলে দলে শৃঙ্খলা বাড়াতে হবে। এ সময় দ্রুত নির্বাচনী অনুষ্ঠানের জন্য আহ্বান ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি। বিএনপি যদি জনগণের ভোট পায়, ইনশাআল্লাহ বিএনপি সেই সরকার গঠন করবে এবং আমাদের নেতা সেই সরকারের দায়িত্ব গ্রহণ করবে। আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার সিংহভাগ আসে এই সেক্টর থেকে। তো এখানে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা থেকে কখনোই খাটো করে দেখা যাবে না, উপযুক্ততা অর্জন করতে হবে আমাদেরকে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অনেক অপ্রাপ্তির পরেও অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে চায় জনগণ। তবে তা ধরে রাখতে হলে বাজার নিয়ন্ত্রণ সহ জুলাই আগস্টের শহীদ ও আহতদের সঠিক মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা। এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান। বিএনপি সরকার গঠন করতে পারলে বাণিজ্য প্রসারে কাজ করবে জানিয়ে তারেক রহমান বলেন, ব্যাক টু ব্যাক এলসি খোলায় সহজ করা হবে। গত 15 বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর, পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে। এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন। সক্ষমতা থাকতেও দক্ষ জনশক্তির অভাবে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ পিছিয়ে আছে মন্তব্য করে গার্মেন্টস খাত রক্ষায় বিএনপির পেশাজীবী নেতাকর্মীদের কাজ করার জোর আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। মাঝার মাহবুব, এখন ঢাকা। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার এখনো আইনি কাঠামো দাঁড় করাতে পারেনি বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সংবিধান নতুন করে লেখা হবে কিনা তার নির্ধারণে এক টেবিলে বসতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনায় বক্তারা আরো বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে সংবিধানের অনেক জায়গায় যৌক্তিক সংস্কার করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে।
সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে গঠন করেছে 10টি সংস্কার কমিশন। রাষ্ট্র মেরামতের এই প্রক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। সংবিধান সংশোধনের আওয়াজে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলগুলো, প্রস্তাবনা দিচ্ছেন নাগরিক সমাজও। আমরা একসঙ্গে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের খসড়া প্রস্তাবনা করে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে, যেখানে আইনজ্ঞরা সবাই নির্বাচনকে মৌলিক সংকটের স্থান বলে চিহ্নিত করেছেন। বলেছেন সুষ্ঠু নির্বাচনকে প্রাধান্য দিয়ে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমরা মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে, আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, পিপল যে অ্যাকসেপ্ট করবে এটা উইল বি অ্যাকসেপ্টেড। দেশের পরিবর্তিত প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকার নিয়ে নানান আলোচনা সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন সাবেক 2 বিচারপতি। বলেন গণ আন্দোলনে সংবিধান মেনে অন্তর্বর্তী সরকার গঠন হয় না। যে যাই বলুক না কেন যে কনস্টিটিউশন সম্পর্কে কিছুই বলা যাবে না, তাহলে আপনারা কোত্থেকে আসলেন? আপনারা তো আসলেন কনস্টিটিউশন ভায়োলেশন করি। তো কাজেই অ্যাটর্নি জেনারেল সাহেব যাই বলুক না কেন, আমরা তো বলছি না যে আপনারা সব কিছু ঠিক করে ফেলেন, কনস্টিটিউশনকে আপনারা লিখে ফেলেন, আমরা শুধু সাজেশন দিচ্ছি। কনস্টিটিউশন যদি আমরা মানি তাহলে ইন্টারিম গভর্নমেন্ট তো হতে পারে না। দের ইজ নো প্রভিশন ফর ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং আমরা ওটা কনস্টিটিউশন ভায়োলেট করেই ইন্টারিম গভর্নমেন্ট করেছি, কনস্টিটিউশন ভায়োলেট করেই আমরা রিভলিউশন করেছি। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন 15 সংশোধনের মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন রাজনৈতিক সমঝোতার জন্য সব পক্ষকে একসাথে বসাতে হবে অন্তর্বর্তী সরকারকে। রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে যে নতুন সংবিধান হবে না সংবিধানে জাস্ট সংশোধনী হলেই সেই সংশোধনীতে কাজ হবে। আমি আশা করব যে সব পক্ষকে এক টেবিলে বসানোর উদ্যোগ এই সরকার নিতে পারে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে, সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় 15 সংশোধনী। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংস্কার করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করতে পারলেই সংবিধান থেকে শুরু করে সবকিছুই সংশোধন করা সম্ভব। কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংবিধান পরিবর্তন হলেও মৌলিক কাঠামোয় পরিবর্তন হতে পারে না মতামত দিয়েছেন কেউ কেউ। যে আমাদের দেশে আসলে সংবিধান বলতে মানুষ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক চায় না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এমনটা জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। অন্যদিকে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন অতীতে নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যে নজরদারি কার্যক্রম করেছে তা বেআইনি এবং নির্বাচনী অপরাধ। যারা এসব কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সভায় বদিউল আলম মজুমদার বলেন জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের ঋণ পরিশোধের দায়বদ্ধতা নিয়েই নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। শুধু আগামী নির্বাচন নয় বরং ভবিষ্যতের জন্য স্থায়ী নির্বাচন কাঠামো তৈরি করতে তারা কাজ করছেন বলেও জানান তিনি। মতবিনিময় সভায় নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা গ্রহণ করে সংস্কার কমিশন। এ সময় এক প্রশ্নের জবাবে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন নির্বাচনী অপরাধ করে শাস্তি না পেয়ে কেউ পার পেয়ে গেলে অনিয়ম আরও উৎসাহিত হয়, তাই নির্বাচনী অপরাধের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানের
কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না। মৃত্যু উপত্যকায় তারুণ্য প্রতিরোধের শক্তি হয়ে উঠেছে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারুণ্যের এই বীরত্ব গাথা দেখতে ঢাকায় বিদেশি বন্ধুদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 27 বছরের নিচে দেশের অর্ধেক জনগোষ্ঠী দেশ গড়বার কারিগর বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফি। অভ্যুত্থানের 100 দিন পেরিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর সামনে ঐতিহাসিক নজির নতুন বাংলাদেশ। উত্তাল জুলাইয়ে প্রতিরোধ ও লড়াইয়ের চিহ্ন হয়ে আছে ঢাকার রাজপথ ও দেয়াল। এসব দেয়াল চিত্র থেকে তারুণ্যের ভাবনা ও আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে বিদেশিদের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান আহত ও শহীদদের প্রতি। Historical opportunity to walk through Dhaka streets and watch the walls along the streets painted with colorful paintings expressing the emotions and aspirations of young people barely 100 days back. It's really a great occasion for international visitors to see firsthand how a revolution takes place, how it's carried out after the revolution. Nearly 1,500 আঞ্চলিক স্বার্থ রক্ষায় 80 দেশের 2 শতাধিক আলোচক নিয়ে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে 1500 শহীদ ও 20,000 আহত হয়েছেন। এই অভ্যুত্থানের পেছনে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা, নকশাকার ও অর্থায়ন ছিল না। মৃত্যু উপত্যকায় তারুণ্যই প্রতিরোধের শক্তি হয়ে উঠেছে। এই প্রতিরোধে পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা। 27 বছরের নিচে দেশের অর্ধেক জনগোষ্ঠী দেশের মূল শক্তি হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for last 16 years. There was no designer, there was no central planning, and nobody was funding it. Ours is a country of youth. This makes the country very powerful in creativity. Our youth have the power to lead the world in sustainable development. আঞ্চলিক স্বার্থ রক্ষায় সহযোগী দেশগুলোর সাথে একযোগে কাজ করার বার্তা দিয়ে ডক্টর ইউনূস বলেন, বর্তমান সভ্যতা স্ববিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। সম্পদ আহরণের প্রতিযোগিতা থেকে বেরিয়ে জনগণের সমস্যার সমাধান, বেকারত্ব দূর ও উদ্যোক্তা তৈরির উপর জোর দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। If we can imagine together, it becomes irresistible. Let us imagine together. তানজিম শাফিন, এখন, ঢাকা। Let us create a new civilization. রংপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে রংপুরে বিভাগের 44 শহীদ পরিবারের হাতে সব চেক তুলে দেওয়া হয়। পরিবার প্রতি 5 লাখ টাকা চেক তুলে দিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে বাংলাদেশ। প্রতিবেদনে বিস্তারিত। সন্তান হারিয়ে শোকাতুর জুলাই বিপ্লবের শহীদ প্রিয়র মায়ের কণ্ঠ জুড়ে একরাশ হতাশা। যে বৈষম্য রোধে 4 বছর বয়সী শিশু সন্তান রেখে জীবন দিয়েছে তার গণমাধ্যম কর্মী সন্তান, তার সুফল কতটা মিলল? যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, আজকে এই আন্দোলন করে 3 মাস পার হয়ে গেল, আমার মনে হয় এখনো অনেক বৈষম্য আছে। কেবল শামসিয়ারা জামান নন, রংপুর বিভাগ জুড়ে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অভিন্ন সকল অনুভূতি যেন মিলেছে এক মোহনায়। শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। কত কষ্ট, কত যন্ত্রণাময়, যেই বাবার সন্তান চলে যায় সেই বাবাই জানে। উপার্জনের পথ বন্ধ হয়ে জীবন যাপনে যখন অভাব অনুযোগের করাল গ্রাস, তখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তুলে দিল আর্থিক সহায়তার অনুদান। রংপুরের 8 জেলার 44 পরিবারের হাতে তুলে দেওয়া হলো 2,20,00,000 টাকা সমপরিমাণ চেক। প্রত্যেক শহীদের উত্তরসূরিদের হাতে তুলে দেওয়া হয়েছে 5 লাখ টাকার চেক। যাচাই বাছাই শেষে আরও 21 পরিবারকে চেক হস্তান্তর করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া তালিকার বাইরে থাকা শহীদ পরিবারের আবেদনের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া শেষ করে 3 দিনের মধ্যে বাসায় চেক পৌঁছে দেবার প্রতিশ্রুতি সংস্থার সাধারণ সম্পাদক সার্জিস আলমের। আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। আমরা চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টা, দেন রংপুরকে এগিয়ে নেবার আশ্বাস। প্রত্যেকে যারা গুলি খেয়ে প্রাণ দিয়েছে, এক একজন বীর সৈনিক,
দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো, এই জায়গাটায় আমরা দ্বিতীয়বার আর বিফল হব না। স্বাধীনতার চেতনার কথা বলে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ বিভক্তি সৃষ্টি করেছে মন্তব্য করে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। বলেন, প্রয়োজনে সমালোচনা করুন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। 2024 সালে মোকাররম হোসাইন, এখন, রংপুর। সম্পক, কোনো প্রকল্পের মেয়াদ বেড়েছে 6 দফা, কোনোটির খরচ বেড়েছে 2 থেকে 7 গুণ পর্যন্ত। আবার এমন হয়েছে যে 22% কাজ হয়ে গেছে, তারপরে নকশায় ভুল দেখিয়ে সেই প্রকল্পটির কাজ আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এভিয়েশন হাব বানানোর নামে গত 15 বছরে বাংলাদেশের 8 বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে এইসবই ঘটেছে। এদিকে আবির, দেশের এয়ারলাইন্সগুলোর বাজারের দখল নেমেছে 20% নিচে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে 10টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স এসেছে। গত 15 বছরে এই যে সরকার ঘনিষ্ঠ যারা ছিলেন তারা এই উন্নয়নের নামে নানান রকম লুটপাট করেছে। আবির, এ নিয়ে তোমারই বানানো একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আমরা সেটি দেখে আসব। বাংলাদেশ হবে এভিয়েশন হাব, গেল সরকারের সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভগুলোর একটি। সেই ধারাবাহিকতায় দেশের 8 বিমানবন্দরে 15টি প্রকল্পের আওতায় 32,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল টাকার অঙ্কে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। কিন্তু বিপুল এই অর্থ ব্যয় কতটা এগিয়েছে দেশের আকাশপথ, নাকি শুধুই দৃশ্যমান উন্নয়ন দেখানোর আয়োজন? একটা এভিয়েশন হাব হওয়ার জন্য যে সমস্ত পলিসিগত চেঞ্জ, সেগুলো না করে দৃশ্যত কিছু স্ট্রাকচার তৈরি করা কিন্তু এভিয়েশন হাব হওয়ার জন্য যোগ্য না। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের এভিয়েশন হাব তৈরির ফাঁকা বুলির সব থেকে বড় সাইনবোর্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনাল। কোনো সন্দেহ নেই, স্থাপত্যশৈলী বিবেচনায় এই টার্মিনালটি চালু হলে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় উঠে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। কিন্তু এই টার্মিনাল তৈরির পেছনে রয়েছে শুভঙ্করের ফাঁকি। কি সেই ফাঁকি? 2017 সালে একনেকে টার্মিনালটির জন্য পাশ করা হয়েছিল 13,000 কোটি টাকা। সেই ব্যয় এখন বেড়ে হয়েছে 21,398 কোটি টাকা। বেবিচক সূত্র বলছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরও প্রায় 3,000 কোটি টাকা বাড়তে পারে এই টার্মিনালের খরচ। তাতে কাজ শেষ হতে মূল ব্যয়ের প্রায় দ্বিগুণ হয়ে যাবে এর খরচ। অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি টার্মিনালটির সবচেয়ে বড় দুর্বলতা রানওয়ে না থাকা। বলা হচ্ছে, বছরে প্রায় 1,20,00,000 যাত্রী সেবা দিতে পারবে নতুন এই টার্মিনাল। যেখানে কোটিখানেক যাত্রীকে সেবা দিতেই হিমশিম খাচ্ছে বর্তমান রানওয়ে, সেখানে আরও 1 কোটি যাত্রী কিভাবে সেবা দেয়া যাবে তার কোনো রূপরেখা নেই। 2,20,00,000 লোক যে সব বছরে আনবো, আমার রানে কোথায়? আমার সেই রানের ক্যাপাসিটি তো এই মুহূর্তে নাই। এবং এটা কীভাবে বাড়ানো হবে এই নিয়ে অনেক জগাখিচুড়ি কথা হয়েছে। অনেক সময় বলেছে আরেকটা রানে করে ফেলবো, প্যারালাল ডিপেন্ডেন্ট রানে করবো, এগুলো খুবই বাজে কথা, সম্ভব না এটা করা। এবার চোখ দেয়া যাক ঢাকার বাইরের বিমানবন্দরগুলোর দিকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে হাতে নেওয়া হয়েছিল 2,309 কোটি 79 লাখ টাকার প্রকল্প। 22% কাজ আগানোর পর নকশায় ভুল দেখিয়ে বন্ধ করে দেয়া হয় সেই কাজ। 8 মাস পর ফের নতুন করে কাজ শুরু হওয়ায় প্রকল্পের সময় 2 বছর বাড়ার পাশাপাশি ব্যয়ও বাড়ছে 1,000 কোটি টাকা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার নামে 302 কোটি টাকার প্রকল্প ব্যয় 6 দফায় বেড়ে হয়েছে 2,015 কোটি 64 লাখ টাকা। 2009 সালে নেওয়া প্রকল্পটি শেষ করা যায়নি 15 বছরেও। আর রানওয়ে সম্প্রসারণের ব্যয় শুরুতে 1,567 কোটি টাকা থাকলেও পরে বেড়ে যায় 225 কোটি টাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 540 কোটি, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের 530 কোটি, বরিশাল বিমানবন্দরের 370 কোটি ও যশোর বিমানবন্দরের 32 কোটি টাকার প্রকল্পের কোনোটাই শেষ হয়নি নির্ধারিত সময়ে। আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ, সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। বিমানবন্দরগুলোতে যেমন উন্নয়নের নামে লুটপাট চলেছে, তেমনি ধুঁকতে হয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও। গেল 15 বছরে জিএমজি, ইউনাইটেড ও রিজেন্ট এয়ারওয়েজের মতো বড় 3টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বন্ধ হবার আগে এই 3 এয়ারলাইন্সের ছিল 20টি উড়োজাহাজ আর 28টি রুট।
দেশের এয়ারলাইন্সগুলোর দিকে না তাকিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে বিদেশি এয়ারলাইন্স আনতে। এই 15 বছরে বাংলাদেশে এসেছে 10টির বেশি বিদেশি এয়ারলাইন্স। তাতে দেশীয় এয়ারলাইন্সগুলোর বাজার কমতে কমতে নেমেছে 20% এর নিচে। এই যে সময়টা আসলে আমি বলবো যে দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে। সবসময়ের অভিযোগ বিমানের টিকিট নেই কিন্তু সিট ফাঁকা। আবার এদিকে রানওয়ে নেই কিন্তু তৈরি করা হয়েছে প্রায় 22,000 কোটি টাকার টার্মিনাল ভবন। আবার অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র ব্যবসায়িক সমীক্ষা ছাড়াই শুরু করা হতো নতুন নতুন রুট। আবার রুট পরিকল্পনা নেই, নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে 10টি এয়ারবাস কেনবার পরিকল্পনা। হতে চাই এভিয়েশন হাব, অথচ বাংলাদেশের আকাশপথের ব্যবসার প্রায় 80% চলে গেছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। ঠিক এভাবেই গেল 15 বছর ধরে দেশের এভিয়েশন খাত শুধুমাত্র উন্নয়ন দেখাতে গিয়ে উল্টো পথে হেঁটেছে। তাই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব অপ্রয়োজনীয় উন্নয়নগুলো বন্ধ করে দেওয়া হোক, নীতি সহায়তা দেওয়া হোক দেশের এয়ারলাইন্সগুলোকে, তবেই সম্ভাবনার এভিয়েশন খাতে গতি ফিরবে। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এবারে জলবায়ু সম্মেলন প্রসঙ্গ। আবির, পরিবেশ ধ্বংসের জন্য উন্নত বিশ্ব দায়ী এবং সেই সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এবার বিক্ষোভ জানালো হাজারো পরিবেশকর্মী, যেখানে অংশ নিয়ে পরিবেশকর্মীরা বলছেন যে জলবায়ু পরিবর্তন এবং গাজায় যে হত্যাকাণ্ড চলছে সেজন্য বিশ্ব মোড়লরা দায়ী। এবং পরিবেশ রক্ষায় এই সম্মেলন কতখানি কার্যকর ভূমিকা পালন করতে পারে সেটি নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। এবার সেই প্রশ্ন আসলে আরও বেশিভাবে উঠেছে এবং সেটি বিভিন্ন দেশে যারা পরিবেশ কর্মী তারাই কিন্তু এই প্রশ্ন তুলছে। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। বিশ্ব মোড়লদের সাফ কথা, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জলবায়ু সম্মেলনের স্থলে বিক্ষোভ করা যাবে, কিন্তু দেয়া যাবে না স্লোগান, করা যাবে না কোনো শব্দ। তাই বিশ্বের প্রায় 200 দেশ থেকে আসা শত শত পরিবেশ কর্মী এমন ব্যতিক্রমী শব্দ আর হাতে তুড়ি দিয়ে নীরব প্রতিবাদে সামিল হয়েছে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামের সম্মেলন স্থলে। COP29 এবারের আয়োজনে লিডার্স সামিট চলাকালীন সময়ে আজারবাইজানের রাষ্ট্রপতি কোনো পরিবেশ কর্মীকে ভিতরে বিক্ষোভ করার অনুমতি দেয়নি। তাই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী রাষ্ট্রের বিশ্ব মোড়লরা বাকু ছাড়ার পর জলবায়ু সম্মেলনে এমন আয়োজনের সুযোগ পান ক্ষুব্ধ তারুণ্য, যেখানে এক কাতারে অংশ নেন দক্ষিণ এশিয়ার নদী ভাঙনের শিকার তরুণ থেকে শুরু করে গণহত্যায় গাজার ঘর ও স্বজন হারারা। শুরুতে কাস্পিয়ান হলরুমের ভেতরে সমাবেশের মাধ্যমে দাবি তুলে ধরে পরিবেশ কর্মীরা নীরব মানববন্ধনে অংশ নেন সম্মেলন স্থলের মূল চত্বরে। এ সময় তারা ব্যানার ফেস্টুনে বিশ্বজুড়ে কার্বন গ্যাস সহ পরিবেশ বিরোধী জ্বালানি বন্ধের জোরালো দাবি তোলেন। এই কপ আসলে তার এক্সপেকটেশন ধরে রাখতে পারছে না। পাশাপাশি আমরা যখনই আমাদের ভয়েস রেজ করতে যাচ্ছি বা কোনো ডিমান্ড করতে যাচ্ছি, এই প্রেসিডেন্সি থেকে আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া হচ্ছে যে কোনো অ্যাকশনে আমরা স্লোগান দিতে পারবো না, মাইক ব্যবহার করতে পারবো না। We can only hum, we cannot shout, because under the UNFCCC rules, we cannot make noise in this hall. We cannot disrupt that meeting that's going on behind us right now. We are humming because we still will not remain silent against all the atrocities that are happening in this place. বিক্ষোভে অংশ নিয়ে বাংলাদেশের পরিবেশ কর্মীরা বলেন, উন্নত বিশ্ব কার্বন নিঃসরণ না কমিয়ে উল্টো কার্বন বাণিজ্যের দিকে ঝুঁকছে, যা বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে সমস্ত জায়গাতে অর্থায়ন বন্ধ করা দরকার, যে সমস্ত জায়গা থেকে পৃথিবীকে সরে আসা দরকার, সেই সমস্ত সিদ্ধান্ত তো হচ্ছেই না, বরং এই ধরনের আলোচনা হচ্ছে যাতে ওই দূষণগুলি চালিয়ে যাওয়া যায়। এ সময় গাজার গণহত্যায়ও পরিবেশ বিরোধী মরণাস্ত্র ব্যবহার হচ্ছে জানিয়ে এর বিরুদ্ধে নীরব বিশ্বকে সরব হবার আহ্বান জানান তারা। In Gaza, with the genocide that's happening throughout, and the ecocide, the environmental destruction that's being wrought, the soil is poisoned with heavy metals that come from the weapons Israel has dropped. The water is poisoned because of the destruction of the sewage system, because the bombing. The air has dangerous gases in it. The buildings have been destroyed. Oil that's used in military jet aircraft to use to bomb Gaza, and this must end.
জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাথে বিশ্ব নেতারা বারবার বিশ্বাসঘাতকতা করছে বলে জানান বিভিন্ন দেশ থেকে আসা পরিবেশ কর্মীরা। To secure climate justice and to help the people on the front lines who are right now suffering from the consequences of a crisis they are not responsible for creating. So we need to see an ambitious goal of climate finance, and we need to see it in the trillions. রোববার বিরতি দিয়ে সোমবার থেকে শুরু হবে বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে জলবায়ু সম্মেলনের দ্বিতীয় পর্ব। একদিকে প্রতি বছর হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে আয়োজন করা হচ্ছে এই বিশ্ব জলবায়ু সম্মেলন, অন্যদিকে এই সম্মেলন থেকে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো অর্থ ছাড়ই করছে না বিশ্বমোড়লরা। তাই এই ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা বলছেন এই লোক দেখানো জলবায়ু সম্মেলন বন্ধ করে বরং কিভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া যায় এখন সেদিকে নজর দেওয়া উচিত বিশ্বমোড়লদের। একই সঙ্গে বিশ্বের কয়েকটি দেশে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধেও নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছেন এই শত শত তরুণ তরুণী ও বিভিন্ন দেশ থেকে আসা যুবকরা। মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত DRMS ন্যাশনাল নেচার ফেস্টিভ্যাল 2024-এর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। যখন রিকশায় চড়েন এইরকম আওয়াজ পৃথিবীতে কোথাও নাই, আমি কোথাও শুনিনি। এয়ারপোর্ট থেকে বের হলে আওয়াজে কান বিদীর্ণ হয়ে যায়। এখন এইটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনাকে আর হর্ন বাজাতে হবে না। আজকে থেকে শুরু করেন, দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যে বাসায় চলে গেছেন। বিগত 16 বছরে পাঠ্যপুস্তকে আওয়ামী লীগ রাজনৈতিক প্রচারণা সংযোজন করেছিল জানিয়ে সব শ্রেণীর পাঠ্য বই থেকে শেখ হাসিনা ও তার পরিবারের ছবি অপসারণ করবার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। পাশাপাশি 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার দাবি তাদের। পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্ব গাথা অন্তর্ভুক্তি, শিক্ষা অধিকার সংসদের প্রস্তাব শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন বক্তারা। স্বাধীন বাংলাদেশের স্বৈরাচার সরকার প্রতিষ্ঠায় যেসব ব্যক্তি এবং যে সমস্ত উপাদান সহায়ক ভূমিকা পালন করেছে সেসব ব্যক্তি এবং উপাদান পাঠ্য বই থেকে অপসারণ করে আমরা জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের বীরত্বগাথা সংযোজন করতে পারি। আমাদের এই যে তরুণ প্রজন্ম, এরা হিস্ট্রি রিডার না, ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। ইতিহাসে যার যা অবস্থান সেটুকু যেন আমরা ন্যূনতম বিবেচনায় এটা রক্ষা করি। প্রতিটি জেলা উপজেলার স্টেডিয়ামগুলো পর্যায়ক্রমে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটি স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদ আছেন তাদের নামে নামকরণ করা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সেই টুর্নামেন্টে যেন আমরা তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে, দেশের জন্য ট্রফি নিয়ে আসতে পারে এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, সেজন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে নির্দেশনা দিয়েছি। রাজধানীর পল্লবীতে 7 ও 4 বছরের 2 শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। শনিবার সকাল 10:30টার দিকে পল্লবীর বাইগারটেক এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণেই ঘটতে পারে এই খুনের ঘটনা। মাঝার ইমন জানাচ্ছেন বিস্তারিত। ভিড় করা সবাই প্রতিবেশী জড়ো হয়েছেন বাবার হাতে 2 শিশু সন্তানের খুনের খবরে। রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় এমনই অভিযোগ উঠেছে আহাদ নামে এক দারোয়ান পিতার বিরুদ্ধে, যিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করে গুরুতর অবস্থায় রয়েছেন হাসপাতালে। শনিবার সকালে গৃহকর্মী রোজিনা, দারোয়ান আহাদ দম্পতির এই ঘরেই ঘটে হত্যাকাণ্ড। জানা যায় প্রতিদিন 2 শিশু সন্তান বিজয় ও মুসাকে নিয়ে বাসাবাড়ির কাজে বের হন মা রোজিনা। তবে এদিন একাই কাজে যান তিনি। এরপর 2 ঘন্টার মাথায় শুনতে পান গলা কেটে হত্যা করা হয়েছে নিজের 2 সন্তানকে। ঘটনার সময় পাশের ঘরেই ছিলেন নানা জোবেদ আলী।
দুই নাতির গোঙানির আওয়াজে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তারা। পাশেই নিজের গলায় ছুরি চালাচ্ছেন বাবা আহাদ। দাহা দেয় দরজা করলাম, খুলে দিয়ে দুইটা বাচ্চা দৌড় করতেছে, তার গলাতে এমনি লাগাইছে, ফেসাইতেছে। আমি প্রতিদিনই আমার দুই ছেলের আমার সাথে করে নিয়ে যাই। তা আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে আমি বাসায় আসছি, আমার কাছে থাকুক। আহাদের এমন নৃশংস কাজে হতবাক প্রতিবেশীরা। ঘটনার সঠিক তদন্তের দাবি তাদের। ওনার ওয়াইফ কাজে চলে গেছে, তারপর ওনারা দুইজন, এখানে দুইটা রুম আছে, একটা হলো ভিতরে একটা হলো বাহিরে, আর ওনার দুই ছেলেকে মারা হয়েছিল ভিতরের রুমে। বর্বরত কাহিনীটা যে করছে, মানে কি কারণে করছে বা কি উদ্দেশ্য, ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে। জাতীয় জরুরি সেবা 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের ধারণা পারিবারিক কলহ বা অনটন থেকে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। আমাদের ধারণা এই পারিবারিক এবং সাংসারিক অভাব অনটনের কারণে তাদের এই ঝামেলার কারণে এই ঘটনা হয়েছে। তবে সার্বিক তদন্তর পর আসলে প্রকৃত ঘটনা কী হয়েছে জানতে পারবো। শিশু বিজয় ও মুসাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করলেও বাবা আহাদ ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। চিকিৎসক জানান শ্বাসনালী কেটে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় আছেন আহাদ। মাঝহার ইমন, এখন, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ, ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি শহরের একটি হাসপাতালে আগুন লেগে 10 নবজাতকের মৃত্যু হয়েছে। মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ বলছে অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যদিও আরও তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই এনআইসিইউতে ভর্তি ছিল 44 শিশুকে উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্র 4 বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। পাশাপাশি উদ্ধার কাজে ছিল ধীরগতি। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।